সংসদকে ভেঙে দেওয়া হয়েছে? হয়নি। না, সংসদ ভেঙে দিয়েছে, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে সংসদ ভেঙে দিয়েছে। কে দিল? কে রাষ্ট্রপতি ভেঙে দিয়েছে। কে কখন ভাঙলো? প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছে, এটা তো সংবিধানে নাই। প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি করতে হবে এটা কি সংবিধানে আছে? এটা লেখা থাকে না তো। না, এটা থাকবে না, তার মানে এটা এক্সট্রা কনস্টিটিউশনাল, তার মানে এটা সংবিধানের মধ্যে থেকে হয় না। সংসদ ভেঙে দেওয়া হয়েছে তো গণঅভ্যুত্থান সংবিধানের মধ্যে থেকে হয় না। আপনাদের বুঝতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারটা সংবিধানে নাই। না না, ভুল। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরেই সংসদ ভেঙে দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধানে আছে? 106 অনুচ্ছেদের আলোকে সংবিধান না না না, 106 অনুচ্ছেদ তো এটা রেফারেন্স। রেফারেন্স নেওয়া হয়েছে। না না না, রেফারেন্স নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার তো সংবিধানে নাই, তাহলে তো অন্তর্বর্তী সরকারও অবৈধ। হ্যাঁ, আপনি সেটা বলেন। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা লেজিটিমেসি দিয়েছেন বিকজ অফ পলিটিক্যাল কমিটমেন্ট। সবার রাজনৈতিক ঐক্য দেওয়া হয়েছে, কারণ ওই লেজিটিমেসিতে 106 তে পরিষ্কার বলা আছে যদি কোন রাষ্ট্রের জরুরি প্রয়োজন হয় তখন সুপ্রিম কোর্টের মতামত দিয়ে রাষ্ট্রপতি সেটা করতে পারবে। সেটা রেফারেন্স, কিন্তু সেটা সংবিধানে নাই তো। তার মানে এক্সট্রা কনস্টিটিউশনাল। নো নো, 106 অনুচ্ছেদ পরিষ্কার বলা আছে এটা। অফ কোর্স এটা এক্সট্রা কনস্টিটিউশনাল। নো, এক্সট্রা কনস্টিটিউশনাল। অবশ্যই এক্সট্রা কনস্টিটিউশনাল। অন্তর্বর্তীকালীন তাহলে তো অন্তর্বর্তী সরকারই বলেন। তাহলে অন্তর্বর্তী সরকারই। আচ্ছা, আমাকে একটু বলতে দেন। সেটা হচ্ছে সংসদ স্বাভাবিক নিয়মে ভাঙেনি। কারণ সংবিধানে কোথাও বলা নাই যে প্রধানমন্ত্রী পালিয়ে গেলে তখন আমাদের কি করতে হবে। সুতরাং যদি 90 দিনের মধ্যে সংবিধানে লেখা থাকে না, গণঅভ্যুত্থানে লেখা এটা থাকে না, মানেই হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল। এবং আমরা এটা আজকে সংসদে আমাদের হচ্ছে ভোলা 1 আসনের আন্দালিব রহমান পার্থ তিনিও কিন্তু স্বীকার করেছেন যে এটা কোয়াজি কনস্টিটিউশনাল, অর্থাৎ এটা সুপ্রা কনস্টিটিউশনাল একটা ঘটনা, এটা উনি নিজেই স্বীকার করেছেন। সুতরাং সংসদ যেহেতু সাধারণ নিয়মে ভাঙে নাই, একটা দেশে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে সেটা যেহেতু সংবিধানে নাই, এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন সংবিধানে নাই, তখন আমাদের এটা স্বীকার করতে হবে যে আমরা একটা সুপ্রা কনস্টিটিউশনাল সময়ে গেছি এবং আমাদের সময়ের প্রয়োজনে অনেক ইউনিক কাজ করতে হয়েছে। সেটা যদি বৈধ হয় তাহলে গণভোট কেন বৈধ না? এখন এখানে প্রশ্ন করছেন ভাই যে যখন এখানে আসলে সংবিধান মানে পার্লামেন্ট সুপ্রিমেসি এবং কনস্টিটিউশনাল সুপ্রিমেসি এই কথাগুলো বলা হয়, এই সব কিছুর বাইরে গিয়ে আসলে পিপলস উইল, একটা সংবিধান ততক্ষণ পর্যন্ত সুপ্রিম যতক্ষণ পর্যন্ত আসলে সেটা মানুষের আকাঙ্ক্ষা, অভিপ্রায়, যে গণ অভিপ্রায় এবং পরম অভিব্যক্তি হিসেবে সেটা সংবিধান রূপে এটা বোঝার উপায় কি? এটা আপনি গণ অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশের মানুষ এই সংবিধানের মধ্যে থেকে তো একটা প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, একটা সরকারের পতন হয়েছে। সুতরাং এই সংবিধান তো পিপলস উইলটা ধরে রাখতে পারেনি। সুতরাং সেই মুহূর্তে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমেই বাংলাদেশের জনগণ সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এটা আপনাদের স্বীকার আপনারা করেন বা না করেন, এটা হয়েছে। সুতরাং এর কারণেই আমাদের হাইকোর্টের কাছে আমরা দেখেছি বাংলাদেশে কিন্তু বেশ কয়েকবার অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু সে সময় কিন্তু আমরা দেখিনি যে সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানে, এর আগের গণ অভ্যুত্থানে কি প্রধানমন্ত্রী মানে একটা রাষ্ট্রের একেবারে আমি যদি বলি টপ যতগুলো ইনস্টিটিউশন আছে সবগুলোর কি টপ নেতারা পালিয়ে গেছে? যারা আপনি দেখেন বায়তুল মোকাররমের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে, এখানে তো কিছু ছিল না। সুতরাং সেই একটা পরিস্থিতিতে তাহলে আপনি কি তখনও সংবিধান ধরে বসে থাকবেন? তখন আসলে এই রাষ্ট্রে যে 3 দিনে আসলে আমাদের দেশের সরকার ছিল না, আমি যদি 8 তারিখ পর্যন্ত বলি, তাহলে সেই 3 দিনের আপনি কি বলবেন? সেই 3 দিন তাহলে কি ছিল? সংবিধানের মধ্যে ছিলেন আপনারা না ছিলেন না? সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারও আমরা প্রয়োজনে এবং একটা রাজনৈতিক ঐকমত্যের ফলে আমরা আসলে গঠন করেছি। এবং দেখেন, সবচেয়ে হতাশাজনক ব্যাপার হচ্ছে যে এই 70% মানুষ যে আসলে আসলে রায় দিল যে তারা আসলে হ্যাঁ ভোটের পক্ষে এবং তারা সংস্কারের পক্ষে, এবং গণভোটে হ্যাঁ মানে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে তারা রায় দিল। এবং আমি বলবো যে এখন যারা এই সংসদে দাঁড়িয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াগত যে এই সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে তারা এই সংশোধনীর মধ্যে যাচ্ছে, তারা একদম সুস্পষ্টভাবে প্রতারণা করছে। কারণ দেখেন, এই আইনমন্ত্রী তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি তাহলে কিভাবে তখন তো যখন এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ছিল, তিনি তো অ্যাটর্নি জেনারেল, তিনি তখন কেন কিছু বলেন নাই? তিনি কিছু বলেন নাই। স্বরাষ্ট্রমন্ত্রী তখন ছিলেন না, তখন তো তিনি এই ঐকমত্য কমিশনে তিনি তো কথাবার্তা বলছিলেন, তখন তো তিনি কেন বলেন নাই যে আদেশটা অবৈধ? তখন কেন বলেন নাই যে গণভোট অবৈধ? এবং আমি একদম কোট করে বলছি, আমি আমার কথা বলছি না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছি। তিনি বলেছেন যখন একটা সিচুয়েশন তৈরি হয়েছে ঐকমত্য কমিশনে, আমাদের আলোচনায় এসছে যে এই গণভোটটা তো আসলে এই প্রভিশনটা তো আসলে সংবিধানে নাই, এটা তো চ্যালেঞ্জ করা হয়েছে, সুতরাং আমরা এখন এটা কিভাবে আমরা গণভোটটা করব? তখন তিনি বলেছেন যে এটা সংবিধানে নাই, ঠিক আছে, কিন্তু জাতীয় ইস্যুতে গণভোট করা যাবে না, এটা তো কোথাও বলা নাই, এটা আমরা প্রয়োজনে করতে পারি।
সুতরাং এই স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু তখন এই কথা বলেছেন। এখন তিনি বলছেন যে আসলে এই গণভোটের বৈধতা নিয়েও তারা আসলে চ্যালেঞ্জ করছে। এবং দেখেন এই স্থানীয় সরকার মন্ত্রী যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও তো হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছেন। এবং সর্বশেষ এই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছেন। এখন দেখেন, এখন শস্যের মধ্যে যদি ভূত থাকে, ভাই কিন্তু বলেছেন যে এখনকার যে বর্তমান স্পিকার, তিনি কিন্তু হাফিজ সাহেব কিন্তু বলেছেন যে হ্যাঁ, তখন আসলে যদি আমরা এই হ্যার পক্ষে প্রচারণা না করতাম, গণভোটের হ্যার পক্ষে যদি প্রচারণা না করতাম, তাহলে আসলে এই নির্বাচনটা পিছিয়ে যেত, আর সেই কারণেই আমরা করেছি। তাহলে তো এটা সুস্পষ্ট প্রতারণা। জনগণের সাথে এই সরকার যদি জনগণের সরকার হয়, সেই সরকার জনগণের রায়কে প্রত্যাখ্যান করছে এবং জনগণের সাথে সুস্পষ্টভাবে